নমস্কার, আমি মানসী চলে এসেছি নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমার সঙ্গে প্রত্যেকবারের মতো আছেন এবারেও চারজন বিশিষ্ট অতিথি, এবং এই চারজন অতিথির সঙ্গে কথা বলতে গেলে সবাইকে যেটা আমার মনে কাজ করবে সেটা হচ্ছে নস্টালজিয়া। তার কারণ এরা সকলে আমার ভীষণ প্রিয়, না প্রিয় সবাই যারা আসেন তারা সবাই আমার খুব প্রাণের কাছের মানুষ, কিন্তু কোনো কোনো মানুষের সঙ্গে কিরকম একটা অতীত বা নিজের কোনো কাজ আমার খুব খুব একটা চেনা বৃত্ত এগুলো কিছু রিলেট করে যায় না, এই চারজন মানুষের সঙ্গে সেরকম চারটে রিলেশন আছে আমার, সেগুলোর পরে আসছি। আগে আসি টপিকে। আজকে টপিক খুব ইম্পর্টেন্ট এবং একটু শক্ত টপিক। দেখুন, আমাদের এই যে একটা ইন্ডাস্ট্রি, ক্যামেরার সামনে কাজ করে সবাই, ও বাবা কি দারুণ, কি চোখ ঝলকানো ব্যাপার, একটুখানি ছুঁয়ে দেখি ও মাগো জীবনটা ধন্য হয়ে গেল, হয় না এরকম? কিন্তু এই ইন্ডাস্ট্রি পেছনে একটা খুব অন্ধকার জায়গা আছে, আর সেখানেও মানুষ মানুষকে ছুঁতে চায়, ছোঁয়াটা বড় নোংরা ছোঁয়া। এই ছোঁয়া নিয়ে আমাদের আজকের আলোচনা কাস্টিং কাউচ। আলাপ করিয়ে দেবো আমাদের গেস্টদের সঙ্গে। আমার বাঁদিকে একেবারে আছেন মনস্বিতা। মনস্বিতা ভীষণ ভালো গান করেন, কিন্তু মনস্বিতা নিজের কথা নিজে বলবে। আচ্ছা, আমি পেশাগতভাবে গায়িকা, নেশাগতভাবে অনেক কিছু। আর আমাদের যিনি আজকে সঞ্চালক, আমাদের সবার প্রিয় দিদি মানসীদির প্রথম ছবিতে আমি কাজ করেছি। এবং শুধু কাজ করেছে না, মানে ভীষণ ভালো কাজ করেছে। ও আবার একটা ভীষণ মজার জিনিস করেছে, সেটা হলো পাহাড়ে বেড়াতে গেছিল, আমাদের ওই ছবির গানের রিল বানিয়েছে এবং বলেছে এই গানটার সঙ্গে নাচলে নাকি অত ঠান্ডাটার কথাও মনে থাকে না। এই বিশাল মিষ্টি একটা প্রমোশন। আচ্ছা, এবার সোমা সম্বন্ধে আমি কি বলবো? ম্যাডাম সোমা চক্রবর্তী, বাবা গো, সবাই বলবে বাবা গো না, ও বাবা গো, হিরাম্মা গো। সেই জন্মভূমি থেকে সোমা শুটিং শুরু করেছে আজ অবধি, আজকের দিনটা বাদ দিয়ে গতকাল অবধি সোমার কোনো ডেট খালি থাকেনি। ফলে বুঝতে পারছেন মানে কে এসছে আজকে, বলুন নিজের কথা। হিংসুটে আমার বন্ধুটা। আমি সোমা চক্রবর্তী, পেশাগতভাবে অভিনেত্রী, দুটি সন্তানের জননী, এবং এই মানসী সিনার মতো অসম্ভব মিষ্টি মিষ্টি মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, এটাই ভালো লাগে, আর কিছু নয়। লক্ষ্য করে দেখুন, আমার কথা বললো, মেয়েদের কথা বলে, একজনের কথা বলেনি। আমরা কেউ তাদের কথা বলতে চাই না, ঠিক তো? ডান দিকে আছেন পর্ণাদি। পর্ণাদি আমার সিনিয়র দিদি, আমরা একসঙ্গে অনেক অভিনয় করেছি। এখন পর্ণাদি নাতি নাতনি সামলাচ্ছে বলে অভিনয় করছে না, বাজে মহিলা। বলো নিজের সম্বন্ধে কিছু। আমি পর্ণা চ্যাটার্জি, অভিনেত্রী, কিন্তু মানসী আমার ছোট্ট বোন। হ্যাঁ, এখন আমি পুরো সংসারটা নিয়ে ব্যস্ত থাকি, তাই জন্য অভিনয়ের মধ্যে মানে টিভি সিরিয়াল থেকে সরে গেছি, তবে নাটকটা করি। সংসারে কিছু করে না, শুধু নাতি নাতনি সামলায়, আর দুটো ভয়ঙ্কর নাতি নাতনি সামলায় বলে বাকি সব কাজ থেকে ওকে এমনি অব্যাহতি দেয়। আচ্ছা, এবার একেবারে ডান দিকে আছে অঙ্কিতা। অঙ্কিতা ব্রহ্ম, ভীষণ মিষ্টি একটি মেয়ে, বর্তমানে নানা রকম সিরিয়ালে নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রোল করছে। আজকে অঙ্কিতার ছবি দেখে একজন বললো, ওমা এই দিদিটা তো ওই সিরিয়ালে সেই। হ্যাঁ, ওই 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 সেই। এই হচ্ছে অঙ্কিতা। বলো অঙ্কিতা নিজের সম্বন্ধে। নমস্কার, আমি অঙ্কিতা ব্রহ্ম, অভিনেত্রী। মেগা সিরিয়াল দিয়ে আমার পথ শুরু। এখন দুটো মুভি করেছি কারেন্টলি, মানসীদির সাথে কাজ করেছি, সেটা বিশাল সুযোগ। আর আরো ভালো সুযোগ যে এখানে আসতে পেরেছি, এত সিনিয়রদের সাথে কথা হচ্ছে, গল্প আড্ডা সব মিলিয়ে আমি ভেরি হ্যাপি। ব্যাস, তাহলে কি সবার সঙ্গে পরিচয় করা হয়ে গেল, টপিক জানা হয়ে গেল, আমরা সরাসরি চলে যাব আড্ডায়। ঠিক তো? ঠিক আছে, আড্ডা শুরু করি। আচ্ছা, আমাদের মধ্যে তিনজন, আমাকে বাদ দিয়ে, আমি তো সর্বঘটেই কাঠালি কলা, আমাদের মধ্যে তিনজন আছেন যারা অভিনেত্রী, একজন আছেন যিনি গায়িকা। তবে যিনি গান করেন বা যিনি নাচ করেন, আমি মনে করি তারাও কিয়দাংশে অভিনেত্রী তো বটেই, কারণ অভিনয় না জানলে সেই এক্সপ্রেশন কি গলায় বলো কি চোখে মুখে বলো আসে না। কাজে তাকে আমি মনে করব অভিনেত্রীদের মধ্যে একজন। তাছাড়া মেয়েরা বেসিক্যালি অভিনেত্রী হয়, ঠিক তো? যাই হোক, তো আমরা আড্ডাটা শুরু করি মনস্বিতাকে দিয়ে। মনস্বিতা, এই আমাদের অভিনয় জগৎটা এখন বর্তমানে যেভাবে চলছে, তাতে এই কাস্টিং কাউচের কথা বারবার আসে। সেটা কি টলিউড বলো, কি বলিউড বলো, কি হলিউড বলো, কি ঢালিউড বলো, যে কোনো উড বলো, এটা ভীষণ রকম ভাবে চলছে। এবং আমাদের এখানে তো বারে বারে এই কথা উঠে আসছে, কদিন আগে উঠে এসছে, এই মি টুর ছড়াছড়ি হয়ে যাচ্ছে এখানে। তো এটাকে কি চোখে দেখছো? এক নম্বর তো শুরু থেকে আমরা জানতামই না এটাকে কি বলে। কাউচ মানে আমি একদিন মানে দেখলাম সোফা, তো সোফার কি মানে হতে পারে, আমিও ভেবেছিলাম কাস্টিং কাউচ মানে যে সোফায় বসে
কেউ একজন কাস্টিং করে। কাস্টিং, এক্স্যাক্টলি, এটাই তো জানতাম, এর থেকে বেশি কিছু জানতাম না, কোনদিন জানার সুযোগও হয়নি প্রথম দিকে, কারণ তখন এত মিডিয়ার ছড়াছড়ি ছিল না, তখন যদি কিছু হতো বা কেউ জানতেও পারতো না হয়তো অনেক ক্ষেত্রে। এবার আর পরবর্তীকালে বাইরের যেরকম মুভমেন্ট শুরু হলো বা আমাদের এখানে যেরকম ধরনের কিছু কিছু কথা তো কানেও আসে এবং দেখিও বুঝিও কিছু জিনিস, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চায় যে আমি যেন শত হস্তে এইসব জিনিসের থেকে দূরে থাকি যে কোনো ভাবে, এবং আমিও বরাবর তাই চেয়েছি। এবং সৌভাগ্যবশত আমি তাদের সাথেই কাজ করেছি, সেরকম হাউসের সাথে, তুমি ইনক্লুডেড অবভিয়াসলি, যাদের সাথে আমি একটা পরিবারের মতো মিশে কাজ করতে পেরেছি। এটা বলতে পারো আমার সৌভাগ্য। দুর্ভাগ্যের কারণও তো অনেক ব্যাপার হয়, তো সেইগুলো আস্তে আস্তে আমার মনে হয় কথা থেকে উঠে আসবে আজকে। সোমা, কাস্টিং কাউচ এই দুটো ইংরেজি শব্দের সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না একটা টাইমে, যখন আমি থিয়েটার শুরু করি, পরবর্তীকালে সিরিয়াল এবং সিনেমাতে। হলিউডে কি হয় সত্যি আমার কোনো ধারণা নেই, এবং কোনো ধারণা নেই। বলিউড থেকে এই কাস্টিং কাউচ এবং মি টু এই শব্দ দুটির সঙ্গে পরিচিত হই, এবং পরবর্তীকালে খুব রিসেন্টলি আমাদের কলকাতায় এই দুটি শব্দ নিয়ে আমরা ইন্ডাস্ট্রি বা হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রিতে বা থিয়েটারে আছি বলে বলছি, হয়তো কর্পোরেট সেক্টর প্রত্যেকটা জায়গাতে আমি জানি না বলে তাদের ভেতরে ব্যাপারটা জানি না। এমন নয় যে শুধু ইন্ডাস্ট্রিতে, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা আছে, এমন নয়। হ্যাঁ, আমি যখন শুরু করি কাস্টিং কাউচ তো ছিল না, তবে কিছু সেন্টেন্স, কিছু শব্দ ব্যবহৃত হতো, বুঝতে পারতাম তার মানে আজকে যেটা দাঁড়ায়, এই বয়সে এসে বুঝতে পারি যে এখন হয়তো এই কাস্টিং কাউচের ভাষাটা আমাদের থেকে অনেক ইয়াং মেয়ে আছেন এখানে, বা অভিনেতা অভিনেত্রী এখন আছেন যারা সেটাকে ফেস করছে বা ফেস করে সেটা কাটিয়ে উঠে বেঁচে আছে, উপায় তো নেই। ধারাটা অন্যরকম ছিল, এটা বলতে চাইছি। মানে ব্যাপারটা ছিল প্রকাশভঙ্গিটা অন্যরকম, প্রকাশভঙ্গি হচ্ছে, প্রকাশভঙ্গিতে অনেক সংযত ব্যাপার ছিল, বা এই লিমিটেশন ছিল যে না আমি এর বাইরে একে বলতে পারি না। ঠিক আছে। আরেকটা হলো ডিপেন্ড করে কাকে কে কাকে বলছে। মানে ধর আমাকে, আমি যতটুকু কাজ করেছি, আমাকে যিনি বা যারা বলছেন, কাজের পরিমাণটা বৃদ্ধি পেলে তাদের বলাটাও একটু সীমিত হয়, মানে একটু অল্প হয়, যখন দেখে এটা ছড়িয়ে যে কাকটা খেলো কিনা, এবং যখন দেখেন যে মানুষটা নিজের যোগ্যতায় কাজ পাচ্ছে, তখন তাকে এসো তোমাকে সুযোগ দিচ্ছি বলতে তারও আটকায়, কারণ তিনি দেখতে পান যে নিজের সুযোগটা নিজে অর্জন করতে পারছে। এবং খুব সুন্দর ভাষা ছিল, সেটা বলি। এখন হয়তো অনেক অন্যভাবে বলা হয়, এখন তো আর সেই বয়স নেই শোনার মতো, আর ছোটরা বলতে আমাদের কাছে লজ্জিত বা ভয় পায় বা এক হয়। তো সেটা হলো খুব সুন্দর, আমার মনে আছে একদম যখন শুরুতে বলছি, বছর 30-35 আগে, একজন, তিনি এখন আর বেঁচে নেই, তার নামও আমার করা উচিত নয়, তিনি পর্দা দিয়ে হাসছে, আর অভিনেতা, ডিরেক্টর, ক্যামেরাম্যান, একাধারে তিনি সব ছিলেন। একদিন হঠাৎ আমায় বলেছিলেন, এই যে কাস্টিং কাউচ নিয়ে বলা হচ্ছে তাই, তুই তো কথা শুনিস না। না, আমি এটার মানে অনেক দিন বুঝিনি, অনেক দিন। এবং আমার মনে হয় আজও আছে পিঠে হাত বোলানোর ব্যাপারটা, মানে পিঠে একটা হাত বোলানো, সেটা সর্বক্ষেত্রে। আর পিঠে হাত বোলানো যে স্বভাব না, তার এমন একটা অভ্যেস হয়ে যায়, সে একটা খেয়াল করে না পিঠটা কত বয়সী না। আরেকটা হয়, মানে ধর কথা বলতে বলতে কোনো একজন পুরুষ মানুষ এলেন, এই 4-5টা পিঠ আছে, একটা পিঠের সামনে দাঁড়ালেন, প্রথমে হাত এইটা, তারপরে আস্তে আস্তে, কিন্তু ওই যে বললি ছোঁয়া স্পর্শ, মেয়েরা মনে হয় সবচেয়ে বেশি বোঝে যে প্রথম টাচটা যেটা কি, সেইটা তো বলবো না, পাইনি বলবো না, ঠিক আছে, কিন্তু পিঠে হাতটা উনি রাখবেন নাকি আমি সোজা হয়ে সামনে বসবো, সেটা ডিপেন্ড করে সেই মহিলা। একদম, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা বুঝিয়ে আমি ওই পিঠে হাতে অ্যালাউ করবো, হ্যাঁ, তাহলে আমি সোজা হয়ে বসবো, তাহলে পিঠ থেকে হাতের দূরত্বটা বাড়বে, এবং তাতে যদি উনি বুদ্ধি সম্পন্ন হন বুঝতে পারবেন। আর ওই কথা শুনিস না, না কথা শুনিস না, বুঝতে পারিনি, তারপরে না আমি কিছুদিন বুঝতে পারছি, উনি বারবার তুই তো কথা শুনিস না, না। এবং তিনি আমার বয়োজ্যেষ্ঠ ছিলেন, তুই বলতেন। পরবর্তীকালে আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম, এবং জিজ্ঞেস করাটা আমার থিয়েটার, কারণ থিয়েটার ছিল আমার সব ঘর বাড়ি। হ্যাঁ, ঘর বাড়ি আমার সবচেয়ে সেফ, আমাদের সবারই সেইটা, যারা থিয়েটারের মানুষ। এইটা না বলে, কে বলে? আমি বলেছে একজন পুরুষ মান, বললো মা এটা তো মানে অন্য,
তখন বুঝলাম আচ্ছা তুই তো কথা শুনিস না, কিন্তু ভালো লেগেছিল। তার পরবর্তীকালে তার সঙ্গে আমি অ্যাক্টিং করি, একসঙ্গে বসি, খাই। আমি জানি না তার মনে আছে কিনা, আমার তো সেই দিনটার সেটাই কথা মনে আছে। আমি অনেকে কিন্তু তারপরে সম্পর্কটা এত মধুর হয়ে গেছে, ওইটা ভুলে গেছে। কিন্তু আমি তো ভাবি এই মানুষটা আমায় বলেছিলেন তুই তো কথা শুনিস না, তাহলে না ওই কাজটা হয়ে যেত। কিন্তু এটা আমি শুনেছিলাম। বেশ, অর্ণাদি? মেকআপ তোলা হয়ে গেল, তারপরে বললো দাদা ডেকেছে তোমাকে ওই ঘরে। তখনই তো বুঝলাম দাদা ডেকেছে ওই ঘরে। তখন আমি বললাম আমার তো ড্রাইভার এসে গেছে, আমি তো ওই ঘরে যেতে পারবো না। বললো না না, তুমি দাদার কাছে একবার স্ক্রিপ্টটা পড়তে যেও। বলছে কি স্ক্রিপ্ট পড়বো? না, কালকে সিনটা আছে না, ওইটা দাদা বুঝিয়ে দেবে। বললাম শোনো, আমার এক্ষুনি ড্রাইভার ছাড়তে হবে, তারপরে আমার হাওড়া থেকে ট্রেন ধরতে হবে, আমি তো পারবো না, কারণ তখন তো আমি ব্যান্ডেল থেকে আসা যাওয়া করি। ওই কাস্টিং কাউচ একরকম, বোতল কাস্টিং কাউচ একরকম, অনেক রকম আছে। তুমি শরীর দেবে না তো তুমি মন দেবে না, তুমি বোতল দাও। তোমার সবকিছুই তো একটা জায়গা আছে। এই আরেকটা বলি পরে, কাউচ না, অঙ্কিতা সমস্ত ও কিন্তু ছোট, ভয় পাচ্ছে, আমরা আছি। না, তুমি কিছু তো একটা স্যাক্রিফাইস করবে, না হলে তুমি এমনি এমনি কি করে কাজ পেয়ে যাবে? 2000 এপিসোড তুমি আমার সিরিয়ালে কাজ করবে এমনি এমনি। আমি যে এই একটু মজার কথা বলবো অঙ্কিতার কথা শোনার পর। এই যে কাস্টিং কাউচ না, কাউচ মানে তো এই সোফা, একদম। আমি মনসিকা ছোট, আমরা ভাবতো কাস্টিং কাউচ মানে কাউচে কাস্টিংটা হয় কি করে। মাথায় সাদা বেশি করে লাগিয়ে দিচ্ছে যাতে তুমি টাইমটা পরে বেশি পাও, মানে শুটিং এর পরে বেশি পাও, কারণ তখন তো অল্প বয়সে মা করে দিয়েছে। এর মা তার মা তুলতে সময় লাগবে, সেই মানুষটা অবশ্য এখন নেই, তিনি চলে গেছেন, থাক, তাকে নিয়ে আর নাড়াচাড়া না করাই ভালো। কিন্তু তবু বলছি নমস্য ব্যক্তিরাও, নমস্য ব্যক্তিরাই নামগুলো বলা যায় না মানুষের, কিন্তু সেইটা আর কি তিনি নিজস্ব একটা গন্ডি করে নিয়েছিল তিনি। না, উনি ওনার যোগ্যতায় নমস্য, ওনার ক্ষমতায় নমস্য, কিন্তু এটা যদি ওনার চরিত্রের একটা দিক হয় তাহলে এদিকে উনি অবশ্যই নমস্য নন। তাকে প্রণাম জানাবো না, দায়িত্ব নিয়ে বলছি এই কথা। তার নামটা করলাম না, আমার মনে হয় এটাই তাকে যতটুকু সম্মান পাওয়ার দেওয়া হলো। আর আরো গল্প করব, অঙ্কিতার থেকে শুনবো জুনিয়র মোস্ট, কিন্তু এখন নয়, কারণ আমরা একটা ছোট্ট ব্রেক নেব। সেই ব্রেকটা নিয়ে আমি জানার চেষ্টা করব সেই ব্রেকে লোকটার নাম, ভদ্রলোক বলছি না, লোকটার নাম জানার চেষ্টা করব। আর জানতে না পারলে আমার এক্সপ্রেশন দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে ওরা নামটা বলেনি। আমরা ব্রেকের পর ফিরে আসবো নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। বুঝতে পারছেন তো, মন খারাপ, কেউ নাম বলেনি। যাই হোক, কিছু করার নেই, আমরা অঙ্কিতার কথা শুনবো। অঙ্কিতা আমাদের মধ্যে জুনিয়র মোস্ট, তাই তো? এবং অঙ্কিতা কাজ করছে অল্প কিছুদিন, খুব ভালো ভালো কাজ করছে, ভালো হাউসের সঙ্গে কাজ করছে, ভালো মন্দ মানুষদের সঙ্গে মিশছে। অঙ্কিতা, তোর অভিজ্ঞতা একটু শুনি। টু বি ভেরি অনেস্ট, এতটুকু তো ভেরি ক্লিয়ার যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কম বেশি এগুলো আছেই। আর আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, তো একটু বেশি বদনাম। তো ওই কোথাও কাউচ আর কোথাও পাউচ, মানে এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, টুকটাক ফেস তো করতেই হয় সবকিছু। এন্ড তুমি কতটা স্মার্টলি সেটাকে হ্যান্ডেল করবে, তুমি হেসে উড়িয়ে দেবে না সেটাকে রিয়াক্ট করবে, সেটা ওই কাজের সূত্রে আর থেকেই শেখা। ঠিক ঠিক ঠিক, একদমই তাই। আমি এই বিষয়টা ছোট্ট গল্প বলি, হ্যাঁ, মানে এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা, বুঝলি তো? ওই যে তুই কোনো কথা শুনিস না টাইপস, এটা হচ্ছে হ্যাঁ, আমি তখন প্রথম সিরিয়াল আমার ঘাটেরিকা, আমি শুটিং এর জন্য NT1 হচ্ছে, বড় একটা ঘর ছিল, 1 নম্বর মেকআপ রুম, এবং ঘিরে বসে সব আড্ডা মারছে। তো পাশের ছোট মেকআপ রুমটা মেয়েদের, তো আমরা ন্যাচারালি ও ঘরে এসে সবার, তখন সব থিয়েটারেরই তো, হ্যাঁ হি হচ্ছে, সব চেনাবো। পাশে, আমিও নাম করবো না, সিনিয়র মানুষ, নাম করার দরকার নেই। তো তিনি হঠাৎ, তিনি না কথা বলছেন, ধর আরে বলে 3 নম্বর হয়, আরে ঠিক আছে, আবার দেখি আর কোথাও সে হাত যায় না, আরে আবার গল্পটা হলো 5 নম্বর বেলা যে আরে, আর হাতটা উঠছে না, রয়ে গেল। এবার আমার তো থিয়েটার করা মেয়ে, আমি দেখছি যে চারপাশে যারা সবাই, তারা সবাই কিন্তু নোটিস করছে,
কিন্তু সিনিয়র মানুষ তো কেউ কিছু বলছে না, আর তারা এটাও ভাবছে মানসীর পায়ে হাত, মানসী রিয়াক্ট না করলে আমরা বলতে যাব কেন। এবার আমি তখন ভেবে দেখলাম এখানে আমার ক্যারিয়ারের শুরু, আর ডিপ্লোমেসি ইজ দ্য বেস্ট পলিসি টু ট্যাকল। তখন আমি খুব হি করে হেসে বললাম, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি বললাম, এই রে টোনটা করে ফেলেছি নাকি, বলে হ্যাঁ বলো। আমি বললাম, শোনো দুটো কথা বলবো। বলো। তখন আমি বললাম, 1 নম্বর কথা হলো আমার খুব সুড়সুড়ি, ভীষণ সুড়সুড়ি আমার। উনি ও সরি 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 এরকম করলেন। আলাম না 2 নম্বর কথা বলা বাকি আছে। বললেন কি? আলাম, শোনো তুমি যেটা করছো না সেটা ব্যাড ইনভেস্টমেন্ট, করে লাভ নেই, যেখানে ইনভেস্ট করলে কাজ হবে সেখানে ইনভেস্ট করো। তিনি আমার সঙ্গে কতদিন যে কথা বলেননি তারপর, কারণ ঘটনাটা তো ঘটেছে সবার সামনে। তিনি করে তারপর না তার বিশেষ একটা ফোন এলো, কোথা থেকে এলো কেউ জানে না। হ্যাঁ হ্যালো বলো বলে উনি বেরিয়ে গেলেন। আর বেরিয়ে যাওয়ার পর যে ঘরটা এতক্ষণ পিন ড্রপ সাইলেন্স ছিল, ও এবং আমি তখন ভাবছি উনি 4 কদমও যাননি, উনি পুরো হাসিটা শুনছেন, মানে এইটা যে ওনার জন্য কি বড় হলো। কিন্তু জিনিসটা হচ্ছে ওই ট্যাকল করা, যেটা অঙ্কিতা বললো বা যেটা আমরা সবাই জানি, ঠিকই যে ট্যাকল করাটা আমাদের রপ্ত করতে হবে, ইগোইস্টিক এখন লোকজনের যা মানে কিছু তুমি যদি মুখের উপর না বলো বা মুখের উপর এরকম বলো তো ইগোতে লেগে যায়, তখন তোমাকে বদনাম করা হয়ে যাবে, তোমার কাজে ক্ষতি। এবং একজন এখনো আমাদের সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ, এখনো মনে করে একটা মেয়েকে বদনাম করা সব থেকে সহজ চরিত্রের কালি ছিটিয়ে দাও, তাহলে মেয়েটা এখন লজ্জায় কুঁকড়ে যাবে। আমরা যে সেটা কুঁকড়ে যাওয়া মেয়ে নই এখন। এবং মিষ্টু সেটা হলো খুব সহজে তাদেরকে অ্যাপ্রোচ করা যায়, সহজে কাউচে ডাকা যায়, এটা এবং আমার মনে হয় যে একটা মেয়ের এখন অ্যাটিটিউড, একটা অ্যাপ্রোচ এরকম হওয়া উচিত যে তাকে কেউ যদি বলে এই শুনলাম তুমি নাকি, দুরকম তো মেয়েটা এই বাবা না না কি খারাপ এটা হবে, অথবা হ্যাঁ গেছি তোর বাবার কি, একদম একদম একদম। আর তোর বাবার এই সেকেন্ডটা যদি হয় তাহলে বলবো সেটাই ঠিক, সেটাই ঠিক, সেটাই ঠিক। না ছোটবেলা থেকে আমরা যাইনি তোর সঙ্গে যাইনি, না না একদম তাই। তখন ওই লোকটা বুঝতে পারবে যে না এর কাছে মুখ খোলা যাবে না, এও কিন্তু ব্যক্তিগত পরিসরে অ্যাটাক করতে জানে। আমি যে তার ব্যক্তিগত পরিসরটায় হাত দিয়ে আনন্দ পেলাম বা পেতে চাইলাম, ও কিন্তু ব্যক্তিগত পরিসরে আঘাত করতে শিখে গেছে। কাজেই ওকে অপমান করতে গেলে কিন্তু আমাকেও অপমানিত হতে হবে, এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। কেউ যদি অকারণ অপমান করে তাহলে অপমান দিয়েই তার জবাব দিন, লজ্জা সে অপমানের জবাব হতে পারে না, এটা শিখতে হবে। যে এখন এটা শিখে উঠতে পারেননি তাকে এটা শিখতে হবে যে লজ্জা অপমানের জবাব হতে পারে না, অপমানের জবাব দিতে হয়। অপমান দিয়ে যদি সেই অপমানটা অহেতুক মিথ্যে অপমান হয়, আপনি যদি সত্যি কোনো কিছু করে থাকেন সেটা যদি শোনেন তাহলে আপনার ঠিক আছে, করেছি শুনেছি, করিনি শুনেছি কেন বলবি, একদম কেন বলবি, তো গায়ে হাত দেবো না, কিন্তু এমন কথা বলবো তো গলা টেপার সমান হবে, ওই গলা দিয়ে যাতে আর কথা না বেরোয়, টাইপ অফ দ্যাট। এটা শুধু ইন্ডাস্ট্রি না, এটা সামগ্রিকভাবে এই অন্যায়টা করেই, হ্যাঁ মানে এটা আরো বেশি ইনসাল্টিং ফর আ উইমেন যে তুমি আছো সেটা তুমি করোই। আমাকে শুনতে হয়েছিল অভিনয় করতে যাস তো ছেলের গায়ে গা ঘষবি বলে। আরে তখন তো তাই বলতো না না, আমি তখনও বাড়ি থেকে বেরোলে তাই সেই কথাটাই হতো, বাড়িতে মায়েদের তাই শুনতে হয়েছে। যেহেতু গোদরেজের একটা লাল রঙের একটা মেকআপ বক্স ছিল, আমার আছে, আমি ভুল বলছি, আমার আছে ভিআইপি, আমাদেরও আছে নিয়ে খুব নিজের বাড়ির মানুষের কাছেও শুনেছি, খুব কাছের, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি, ওই এলেন লাল মেকআপ বক্স নিয়ে শুনেছি, কিন্তু এরকম উপায় নেই না। আমাকে যেমন আমি যখন ওই কথাটা শুনেছিলাম যে হয়তো যাচ্ছ গায়ে গা ঘষতে, তখন খুব কান্নাকাটি দুঃখ, সে বাথরুমের জল বেড়ে গেল, চৌবাচ্চার জল আমার চোখের জল, এরকম টাইপস হয়েছিল। কিন্তু তারপরে এখন আমি আস্তে আস্তে বলি যে ওই তো গায়ে গা আমি ঘষতে পারি, তোমাদের কাছে গা বলতে এক পিস, তাই তোমরা জেলাসিতে মরো। একদম একদম। কিন্তু না, তোর তো সে কথাটা বলাই উচিত না, কারণ ছোট থেকে মাকে দেখেছিস, মা কি আমি তো বলি না,
তোর মা যে কি ভালো অভিনেত্রী যে বলার কি কথা না। মুশকিল, আমি তো ওই লড়াইটা লড়তে পারি বর্ণাদির হ্যাঁ। সামনে মাকে দেখেছি বলে। আজকে ভাবলাম মাকে শির দ্বারা সোজা করে কোনো অন্যের সঙ্গে আপোষ না না করে করে আমি যদি আমার মাকেই দেখতাম যে মা আপোষ করেছেন, আমার তো গলার জোরটা বেরোতোই না। ঠিক আমি দেখেছি আমার মাকে আপোষ না করেও কি করে টিকে থাকা যায়। ওই জন্য আমি সেটা শিখেওছি, আমি সেটা করি, এবং কেউ কিছু বললে না রিয়াক্ট না করে হেসে উড়িয়ে পাল্টা অপমান করতে আমি 2 মিনিট সময় নিই। আরে আজকে আজ সে ভালো ডিরেক্টর, কিন্তু আমি তোকে বলছি সে তখন ছিল ওই 20 সালকে 2001 বা একই হ্যাঁ, তখন ওই যে হায়দ্রাবাদের শুটিং হতো না, ওইখানে তখন আমি একদম নতুন, অনামিকা সাহা সমরেশ মজুমদারদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। ওইখান থেকে একটা তখন ভালোবাসা থেকে যায় বলে একটা সিরিয়াল করতে গেছি। এবার সেখানে গিয়ে তো সবার ঘরে ঘরে তো এরকম প্রবলেম জানিসই সব, মানে ওটা তখন একটা বিরাট একটা সাংঘাতিক জায়গা। আর তখন কলকাতায়, কিন্তু আমি তো তখন জানতাম না, পরে এসে শুনেছি যে যারা হায়দ্রাবাদ যায় তারা কলকাতায় কাজ পাবে না, কারণ হায়দ্রাবাদ একটা অন্য সিচুয়েশন তৈরি করছে। হায়দ্রাবাদ মানে তো তুমি স্ট্যাম্প হয়ে গেলে, সেটা পরে শুনেছি। আমি 10 দিন কাটিয়ে এসেছি, কিন্তু যাদের হায়দ্রাবাদে একটা কথা আছে না যাদের নিয়ে কথা বলার মতো তারা কিন্তু আমাকে একদম মানে কোনো অসম্মানই করেনি। কিন্তু তারই মধ্যে ধর কাউর আমার প্রতি একটু ছিল, ভেবেছিল লাদা ম্যাডাম মানুষ, একে যদি একটু করা যায়। সে তো দেখছে না আমাকে তো কোনো পাতেই আনতে পারে না, কারণ আমি খাই দাই গিয়ে শুয়ে পড়ি, আমরা একই রুমমেট ওই ছিল আরো 3-4টে মানুষ, দিয়ে হই হই করে কাটিয়ে দিই, এদিকে গল্প করি, চলে আসি। এবার আমাকে বলছে না তোমার কাজ হবে না, তুমি চলে যাও বাড়িতে, তুমি গিয়ে শিলনোড়া বাটনা নিয়ে বসে থাকো, তুই কিছু কথা শুনিস না। আমাকে এরকম করে বলেছি। আমি তখন এরকম করে তাকে, এখন সে কিন্তু ডিরেক্টর, এখন আমি তার কাছে কোনোদিন বলিনি আমি কাজ করব, সেই উল্টে আমার বাড়িতে ফোন পাঠিয়ে করেছে 2002 যে এরকম একটা সিরিয়ালে কাজ আছে। আমি না আমি কাজ করতে পারি না, আমি শিলনোড়া বাটি। তুমি যেটা বললে মাকে দেখে শক্ত হওয়া, আমার মাকে দেখে আমার শক্ত হওয়া, শুধু কাস্টিং কাউচ, ইন্ডাস্ট্রি, অমুক তমুক এইগুলো আমি বলছি না, পাড়াতেও তো হয়। ও বাবা, হ্যাঁ, অমুক কাকু, অমুক যে বাড়ির ভেতরে দিন আগে শুনলাম বাবা নিজের সন্তানকে রেপ করেছে 13 বছরের মেয়েকে। এখন মানে বাচ্চা শিশু মানুষ তো অন্য জায়গায় চলে গেল ব্যাপারটা, মানে খুব খারাপ। না এটা তো টাইপ অফ, আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে তাই হয়। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস হয় না, রেপ হয় না। এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের চা কফির তেষ্টা কারোর পাইনি। হ্যাঁ, চা কফি খাবো আমরা, সেই চা কফির একটা ব্রেক নেব। আমাদের আপনারাও চা কফি খাবেন। আসলে চা কফি খেলে না আজ কড়া ব্যাপার তো আরো জমবে, আর ব্যাপারটা জমে যাবে। তার আগে আমি ছোট্ট করে একটা প্রশ্ন সোমার কাছে, আমি উত্তর চাইবো না, উত্তরটা নেবো ব্রেকের পর। প্রশ্নটা আমি করবো সোমাকে। সোমা যেহেতু পর্ণাদিও থিয়েটারের মানুষ, আমি এই দুজনের কাছে মেনলি প্রশ্নটা রাখছি। আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, কিন্তু ইনফ্যাক্ট আমারও তো থিয়েটার থেকেই জন্ম। আমরা এই আলোচনাতে থিয়েটারকে রাখবো না, এই আলোচনার গণ্ডিতে আমরা থিয়েটারের মানুষজনদের ইনক্লুড করব কি করব না, এই বিষয়ে আমারও অনেক অভিজ্ঞতা আছে, এবং আমি যদি খুব ভুল না করি পর্ণাদি বা সোমারও অনেক অভিজ্ঞতা আছে। সেই জন্য আমরা কিন্তু এই আলোচনায় থিয়েটারকে বাদ দেব না, কারণ সমস্ত জায়গাতেই আমরা সংসার ধরো যদি বাদও দিয়ে দিই, আজকের আলোচনায় সমাজ যদি বাদও দিয়ে দিই, আমরা যদি শুধু আমাদের কর্মক্ষেত্রটাই ধরি, সেই কর্মক্ষেত্রটার মধ্যে আমরা থিয়েটারকে বাদ দিতে পারবো না, কিছুতেই পারবো না। বরং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটা, যে ওই যে বললাম এক্ষুনি যে আমাদের ইন্ডাস্ট্রিতে রেপ হয় না, যেটা হচ্ছে এখন, যেটাতে আমার কিন্তু একটু আপত্তি, সেটা হচ্ছে আগেকার দিনে কি হতো মেনে নেওয়া, আমি মেনে নিলাম, যারা মানতেন, আমি সেই মানুষগুলোর কথা বলছি, আমি মেনে নিলাম কারণ আমার এই কাজটা দরকার। এখন যেটা হয় আমি মেনে নিলাম, অ্যাক্সিডেন্টালি কাজটা হলো না, তখন দোষ হয়ে গেল পুরুষ মানুষটি। মিটুতে চলে গেল। কেন মিটুটা ঘটলো কি করে, মিটুর কারণটা ঘটলো কি করে? ঠিক ঘটলো তো তোমার সমর্থনে, তুমি হ্যাঁ বললে। শুধু মেয়েদের দোষ দিলে কিন্তু হবে না, আমাদের একতরফা বিচার করলে চলবে না, কারণ আমরা পুরুষ মানুষদের ফেস করি। কাজে পুরুষ মানুষরা কেন অন্যান্য মেয়েদের দিকে হাত বাড়ান, কাদের প্রশ্রয় তারা মনে করেন সব মেয়েদের দিকে হাত বাড়ানো যায়, সেটা নিয়েও আলোচনা চলবে। চলুক, চা কফিটা হয়ে যাক, আপনারা চট করে চা বানিয়ে নিয়ে চলে আসুন, তারপরে দেখা হবে আবার কিসে, গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম
ব্রেকের পর নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ চলে এসছে আমাদের চা কফি কাপ। আপনাদের চায়ের কাপও নিশ্চয়ই আপনাদের হাতে, তাহলে গল্প শুরু করে দেওয়া যাক। গল্প চলুক। আচ্ছা, এই যে আমরা যখন চা কফি খাচ্ছিলাম তখন পর্ণাদি একটা মজার কথা বলেছে। এই মজার কথাটা শুনে নিয়ে আমরা ওই সিরিয়াস আলোচনাটাই যাবো। পর্ণাদি তুমি বলো, কিন্তু একটু রেখে ঢেকে বলো। তুই তো পর্ণা দিকে জানিস মানুষ। না না, যা হোক, তবু তুমি মানে মনে করে নাও। বলছি যে তোরা যে কাউচ টাউচ করিস, এত কাউচ টাউচের দরকার পড়ে না, অত ওপরতলায় তোকে যেতে হবে না। তুই যে মেকআপ ম্যান গুলো দেখেছিস, প্রথম যখন কাজে এসেছি তখন তো নতুন মুখ যায় না, জুনিয়র আর্টিস্টদের যেরকম করে আর কি, আমাদের তখন নতুন মুখ। জুনিয়রটার ভাবতে পারছে না, কারণ এত বড় চেহারা, অতখানি গাড়ি নিয়ে এসেছি, জুনিয়র ভাবে না। তখন হ্যাঁ দিদি ভালো, খুব ভালো মেকআপ হয়েছে, বলুন একটু গলাটা করে দিই, বলে গলার দিকে নামছে। আমি তখন বললাম না ভাই, আমার রং ঠিক আছে, আমার ওপরের মুখটা কালো, আমার এইখানটা পরিষ্কার আছে। সুতরাং আরেকজন বলো যারা ওই লেপেল লাগায়। তুমি বলতো দিদি আমি ঢুকিয়ে দিচ্ছি, আমি কিচ্ছু ঢোকাতে হবে না, আমার শরীর বারণ। না না, এটা না হয় হলো, আমি পরিষ্কারই বলছি। এই যে আমাদের লেপেল লাগাই, এর সঙ্গে একটা বক্স থাকে যেটা শরীরের কোনো একটা অংশে লাগাতে হয়, সেটা লাগিয়ে দেওয়া। যত বলি ওরে আমি জানি, আমি লাগিয়ে দিই। আমি কদিন আগে, আমি বলছি বছর দেড়েক আগে, একটা ছেলেকে সপাটে আমি চড়ালাম। আমি তো ঠাকুমার বয়সী, তোর মায়েরও বয়সী না। প্রবলেম সব জায়গায় আছে, বুঝলি, সর্বকিছু নিয়ে প্রবলেম আছে। আর কি হচ্ছে জানো, এই যে আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত মানুষরা কি দেখে, এরা মেনে নেয়। তাহলে কি সবাই মেনে যদি নিচ্ছে, তাহলে আমাদেরও তো অবারিত দ্বার একেবারে। এবার আমার তো চাচা ছোলা মুখ, সারা জীবন ইন্ডাস্ট্রিতে এটা বদনাম। চাচা ছোলা মানুষ, কাজও পাই না, গুণও নেই। যেটা পাও সেটা সম্মান নিজেকে নিজে দিতে পারো। একদম, মানুষই কাজ জানি না বলে যারা সরিয়ে দিচ্ছে দিক, কিন্তু আমি অসম্মান হয়ে কাজ করবো না কারোর কাছে গিয়ে, ওই অসম্মানিত হই। কারণ আমার আলটিমেটলি ফিরে যেতে হবে আমার সংসারটায়, আমার সেই সংসারটা যেন ঠিক থাকে। আর সেখানে গিয়ে আমি যেন মাথা তুলে দাঁড়াতে পারি, মাথা তুলে দাঁড়াতে পারি। অঙ্কিতা বিয়ে হয়েছে? হবে খুব তাড়াতাড়ি। তিনি কি ইন্ডাস্ট্রির মানুষ? না, ফ্রম আইটি। তিনি কি জানেন আমাদের ইন্ডাস্ট্রিতে এইসব নানা রকম জট পাকানো ব্যাপার আছে? বাট অনেক কিছুই জানে না, যতটা না জানে ততটাই ভালো। একদম হ্যাঁ, ভালো, কিন্তু একটু জানিয়ে রেখো। তার কারণ তুমি যখন একজনের হাতের মধ্যে নিতেই চাইছো, তখন সব রকম প্রবলেমের জন্য হাতটা তোমার পাশে থাকে। একদম, মানে যতটা ট্রান্সপারেন্ট হওয়া যায়। তিনিও তো আমি বললাম যে হ্যাঁ, যে কোনো একটা সেখানে ইন্ডাস্ট্রিটা তো নয়। তুই বিয়ে করেছিস? না, মানে ঘুরে বেড়ায় আমাকে জিজ্ঞেস করে, আমি বলছি যেটা হচ্ছে পর্ণাদি যেটা বললো যে মানে আমরা মানে যখন মানে অঙ্কিতার কথাটা ধরে বলছি, আগে পর্ণাদিটা পরে আসছি। ও বলে যখন যেখানে যেরকম ভাবে ডিল করবো আমরা, ঠিক আছে। আমিও এটাই কিন্তু শিখেছি। মানে আমাদের ছোটবেলা থেকে কি বলে দেওয়া হচ্ছিল, যখন বড় হচ্ছে ভীষণ বাইরের লোক সবাই কিন্তু ভালো না। এটা তো প্রথমে বলো তো ছোটবেলা থেকে, বাইরের লোক ভালো না, ওই যে ব্যাড টাচ গুড টাচের ব্যাপারগুলো, এগুলো তো আগে মুখে ওয়ার্ড দিয়ে বলা হতো না, এমনি জাস্ট আমরা এভাবে শিখতাম, দেখে দেখে শিখতাম। কেউ ঠেকে শিখেছি, ঠিক আছে। কিছু না কিছু সবার এক্সপিরিয়েন্স আছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। আমি যদি বলি এটা মিথ্যে কথা। আমি এইটুকু বয়সে আমার দিদার কাছে পড়তে আসতো একটি ছেলে, শোন, এটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আমার। সেই মানে হয় না, একটা গোল বৃত্ত থাকে, সেই বৃত্তটা কমপ্লিট হলো এখন কদিন আগে। আমার দিদার কাছে পড়তে আসতো একটি ছেলে, সেই ছেলেটি না খালি নাম্বার সময় চল না বাবু, আমার একটু নিচে অব্দি এগিয়ে দিবি বলেছে। আমিও তো থ্যাপাস, আমি তখন কত 7-8 বছর বয়স, আমিও থ্যাপ করতে তার সঙ্গে নিচে অব্দি গিয়ে নাচতে টা বলে চলে আসে। বিশাল, আমি তো একটা বিশাল দায়িত্ব বলে মনে করতাম, যে কাজটা আমায় করতে হবে, এটা আমার একটা কাজ। দিদার কাছে পড়ছে, সে তখন কলেজে পড়ছে, 18-20। হ্যাঁ, নো ডাউট পারফেক্টেড। তো 18-20 বছরের একটা ছেলে যদি সে মনে করে যে আমি 7-8 বছরের মেয়ের দিকে হাত বাড়বো, তার তো প্রেম বা ভালোবাসা কিছুই হতে পারে না। এইবার একদিন নামার সময় ল্যান্ডিং এ সে আমাকে এরকম জড়িয়ে ধরেছে। এবার আমি বয়স তুলনায় পাকা ছিলাম, আমার মেয়ে যেমন আমার উল্টো এরকম টাইপস, কিন্তু আমি ভয়ঙ্কর পাকা, ভীষণ পাকা ছিলাম। আর আরেকটা জিনিস ছিল, যেহেতু আমার বাবার মায়ের সেপারেশন হয়ে গেছে, তখন আমার 6 বছর বয়স, পরিস্থিতি পরিবেশ আমাকে পাকা করে দিয়েছিল। আমায় কেউ কিছু শেখায়নি, কিন্তু আমি শিখে গেছিলাম। তার মধ্যে ওটা ছিল, নিজেকে গার্ড করো, তোমার মাথার উপর ছাতা নেই। মানে বাবার সঙ্গে দেখা হতো, কবে বাবার সঙ্গে দেখা হবে তারপর বাবাকে বলবো, মা কাজে বাইরে, কাজে নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে, এটা আমি শিখে গেছিলাম। আর ছনটা মিথ্যিটা বলে এরকম জড়িয়ে ধরেছে। প্রথম দিন আমি কিছু বলিনি, ইনফ্যাক্ট প্রথম দিন হয়তো বা স্ট্রাইকও করেনি।
সেকেন্ড দিন দেখি চনটা মিষ্টিটা বলে না ওর কাছে টেনে নিচ্ছে, আমি না ওই অবস্থায় ঘুরে ও লালু, আমি দিদাকে বলতাম লালু, ও লালু। এবার লালু ডাকছি শুনে ও আমাকে ছাড়াতে চাইছে, আমি তো ছাড়বো না, আবার উল্টো হয়ে গেছে, আমি ওকে চেপে রেখেছি। ও ছাড় বাবু ছাড় বাবু, ও তো আমাকে ধরা, এমন তো নয় আমি ওকে ধরে আছি, মানে আমি ওর পায়ের সঙ্গে লেপটে এরকম ভাবে ছাড় বাবু করতে করতে আমার দিদা নেমেছে। দিদা তো গলা শুনে বুঝেছে কেন চাচাচ্ছে, কি হয়েছিল এই দেখো না আমাকে কিরকম ভাবে ধরে রেখেছে, ছাড়ছে না। তাকে তো সেই দিনই দিদা তার $5 দিয়ে তাকে বার করে দিল বাড়ি থেকে। বৃত্ত কিভাবে গোল হয়, কিভাবে বৃত্ত গোল হয়, আমাদের হাউসের তরফ থেকে আমি একটা অডিশন নিই, একটা অডিশন নিয়েছিলাম, সেকেন্ড অডিশন নিয়েছি। সেকেন্ড অডিশনের সময় একজন পরপর সবাই আসছেন অডিশন দিতে। এবার শিশু মন তো কোনো মুখ ছবির মতো রয়ে যায়। একজন ভদ্রলোক ঢুকেছেন, এখন লোক বলি, তখন ভদ্রলোক ভেবেছি লোকই হবে। হ্যাঁ ঢুকেছি না, মানে ভদ্রলোক বলতে ইচ্ছে করছে না। একজন ঢুকেছেন, আমার না খালি মনে হচ্ছে মুখটা আমি চিনি কিন্তু রিলেট করতে পারছি না। এবং তিনি না বেশ হাসি হাসি মুখে ইন্টারভিউ দিচ্ছেন, তিনি তো ভাবছেন এর কিছু মনে নেই, এ তো ছোট্ট ছিল। আমার তো উঠে গেছে ছবিটা, হ্যাঁ, কিন্তু আমি অত ছোটবেলার ঘটনা আমি রিলেটই করতে পারছি না। তারও বয়স বেড়ে গেছে, তার কপাল খারাপ। ইন্টারভিউ হয়ে গেছে, অডিশন হয়ে গেছে, যাবার সময় বলছেন আমি কিন্তু আপনার সঙ্গে পূর্ব পরিচিত। বয়স্ক একজন মানুষ। আলাম হ্যাঁ বলুন কিভাবে, বলুন সেটা। বললেন আমি আপনার দিদার কাছে পড়তে যেতাম। ব্যাস মনে পড়ে গেল। আলাম ও ল্যান্ডিং কেস। তার মুখটা না সাদা হয়ে গেছে, জাস্ট সাদা। হ্যাঁ না মানে আমি বললাম আপনার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, জানেন তো কোনো ঘটনা বাচ্চারা ভোলে না, আপনি আমার জীবনে সেরকম একটা ঘটনা, কারণ মানে ওটা একমাত্র ইনসিডেন্ট যেটা আমি ফেস করেছিলাম সোমা। এছাড়া আমি আমার পরিবারে আমার মামা কাকা জ্যাঠা দাদু কারোর থেকে কোন রকম কোনো বাজে অভিজ্ঞতা আমার কোনোদিন আজ অব্দি হয়নি। আই এম লাকি ফর দ্যাট। ওই একটা ইনসিডেন্ট আমার ছোটবেলার, এবং পড়বিতে পর সেই এলো আমার সামনে। উনি ভাবছেন ওমা আপনি আমার দিদার কাছে পড়তেন, আপনি তো এক্ষুনি সিলেক্টেড, আমার পরের ছবিতে আপনি নায়ক, এরকম একটা কিছু বলবো। কিন্তু ল্যান্ডিং কেসে উনি ফেসে গেছেন। যারা করেন যাদের সাথে হয় তারা না ইনস্ট্যান্ট আপনিটা তুমি হয়ে গেছে। না তুমি কি বলছো আলাম, আমি যেগুলো বলতে চাইছি সেগুলো আমি বলবো না যদি আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আর যদি আপনি 1 সেকেন্ডও দাঁড়িয়ে আর একটা শব্দ খরচা করেন আমার সামনে, তাহলে আমি যেগুলো বলতে চাইছি সেগুলো বলতে আরম্ভ করবো। ইনস্ট্যান্ট উঠলেন, ব্যাগটা নিলেন, বেরিয়ে চলে গেলেন। আর মুখ থাকে খারাপ মানুষ, খারাপ না। যারা এরকম করে তারা হয়তো অনেকজনের সাথে করে। হ্যাঁ আপনি যদি এখন ওইদিকে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন তো আমি আপনাকে নিয়ে বলছি। হ্যাঁ নেচার, এটা বাই নেচার। আমি একটা ছোট্ট এক্সপেরিয়েন্স বলবো প্লিজ। মানে এমনি এটা ওরকম আমরা থিয়েটারটায় আসবো কিন্তু। হ্যাঁ একদম। আর আমি 6 মান্থ সুইমিং করি, ঠিক আছে, সেটা ক্লাবে। কিন্তু যখন 6 মান্থস করি না, মানে ছোটবেলাকার কথা বলছি, এটা তখন পাড়ার পুকুরে, তখন বাবা প্র্যাকটিস করাতেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় বাবা যেতেন না, আমি নিজেও পাড়ার পুকুরে নেমে পড়তাম। সে এগুলো একদমই 5-6 এর কথা বলছি, খুবই ছোটবেলা। সে তখন মানে একটা টেন্ডেন্সি ছিল, মানে আমি যেহেতু একটি মেয়ে এবং আমি যেহেতু স্কুলের কস্টিউম পরে এখানে নামতাম, সেটি একটা তো প্রচন্ড ভয়ঙ্কর কালচার যে বাবা মানে এত আলট্রা মডার্ন, আমাদের ফ্যামিলি এরকম একটা ব্যাপার। তো পরে সেটা বন্ধ করলাম, আর একটু মানে এটা কিন্তু পুরুষদের স্বার্থেই বন্ধ করতে হলো আমাকে, কারণ তাদের চোখের জন্য, যে তাদের ভালো লাগছে তো সবই দেখতে, ঠিক আছে, কিন্তু যতটা ঢাকা যায় আর কি, সেইভাবে সেরকম কস্টিউমও কেনা হলো। যখন করছি পাশে সুইমিং করার একটা টেন্ডেন্সি, আমি কাটছি আমার পাশেই কাটছে, আমার কিন্তু ডিস্টার্বেন্স হচ্ছে, আর আমি প্রচন্ড স্পিডে সাঁতার কাটতে পারি। তো সেখান থেকে কি মানে আমাদের পুলের আমি চ্যাম্পিয়ন, আমার খুব গর্ব হয়ে নিয়ে। না আমার তো পুল তো কন্যগড়ে, সেটা আমার পুরনো পুল, যখন ওই 6 মাসটা হয় না অফ সিজনেও আমি কাটি, তো পাড়ার পুকুরে কাটি। তো সেখান থেকে আমি ভীষণ ডিস্টার্বেন্স বোধ করছি, এবং মানে ক্রমাগত নয়, মানে দুদিক থেকে দুজন চেপে বা একজন চেপে মানে ঘেঁষটে দেওয়ার, মানে একটু গায়ে ঘষে দিয়ে চলে গেলাম, ঠিক আছে, বাচ্চা তো কিছুই তো হয়তো তখনও বুঝি না। কিন্তু প্রতিদিন আমি মাকে বলতাম আমার না পাশ দিয়ে এই দাদাটা একদম গা ঘেসে ঘেসে সাঁতার কাটে, আমি কিন্তু কোনদিন বাস দিয়ে মাথা ফাটিয়ে দেবো, ঠিক আছে, মানে আমার এত লেগে যাচ্ছে ছোট, আমি কিন্তু ঢিল মেরে দেবো ওকে, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। তো মা তাদের বাড়িতে গেল, মা গিয়ে বললো দেখো আমার মেয়ে তো প্রচন্ড এরকম, তোমরা জানো কিরকম গোলস্যি মেয়ে, গুন্ডা, তো যদি বাই চান্স কিছু হয়ে যায় আমার কিন্তু কোনো দায়িত্ব নেই, আমি জাস্ট সাবধান করে গেলাম। তারপর দিন আর কিছু হয়নি। তো এই ঘটনা
ঘটনাগুলো কিন্তু ঘটে, এগুলো কিন্তু এই পাড়া ক্লাব পুকুর থেকে আসে, বিশাল ট্রমা তৈরি করে। তখন এটা হয়তো তো মানেটা ভেবে দেখে না। তখন হয়তো মানেটা বুঝতে পারছি না, আমি হচ্ছে আমাকে চ্যালেঞ্জ করছে, আমার সাথে সাথে এবং কাটছে। মনস্বিতা, এই যে ঘটনাটা ঘটলো সেদিন মানে অডিশনে, হ্যাঁ। আমি কাউকে অদ্ভুত অদ্ভুত লাগে। অডিশনের ওখানে কাউকে বলিনি, আজকে এখানে এসে বললাম, নিজেদের মধ্যে কথা হচ্ছে বলে। আমার না, আমি এটা যে আমার মনের মধ্যে ছিল, এটা যে আমার একটা ভার তৈরি ছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু বলার পর যে রিল্যাক্সেশনটা হলো, একদম, তাতে আমি একদম। রিয়ালাইজ তুই তো করলাম ভাবিসনি যে তার সাথে দেখা হবে। এতদিন, আর তাছাড়া এতদিন ওটা আমার ভার হয়েছিল। ওই যে বললি না, গোল একটা গন্ডি, হ্যাঁ, বৃত্তটা complete হয়ে গেল। বৃত্তটা কমপ্লিট। আর আমার যে এতদিন এটা আমাকে এরকম ভেতর ভেতরে চোরা কষ্ট দিয়েছে, সেটা আমি রিয়ালাইজও করিনি। ওই হালকা হওয়ার পর বুঝলাম যে আমার মনের একটা জায়গা কেমন একটা গেল। হালকা হয়ে গেল। তার মানে এই কষ্টটা আমি এত দিন ধরে বইছি, আজ আমার 56 বছর বয়স, আর তখন ঘটনাটা ঘটেছে তখন আমার 7.5 বছর, প্রায় 50 বছর আগেকার ঘটনা। 50 বছর, প্রায় 49 বছর আগের ঘটনা। না না, যার সাথে হয় সে কখনো ভুলতে পারে না, মনে থাকবেই। আচ্ছা, আমরা থিয়েটার নিয়ে আলোচনায় যাবো। আচ্ছা, তার আগে আমি, এটা ভীষণ একটা শক্ত আলোচনায় ঢুকে পড়বো আমরা, না যেচে ঢুকবো না থিয়েটারের আলোচনাটা। তার আগে আমি অঙ্কিতাকে একটা কথা জিজ্ঞেস করি। অঙ্কিতা, এই যে এখন তো তোরা এখনকার জেনারেশনের মেয়ে, ওই জন্য জিজ্ঞেস করছি, এর গুন্ডামার কথা তো শুনলাম, তুই আমাকে একটা কথা বল, তুই তোর সমবয়সী বা তোর থেকে ছোট মেয়েদের কি বলবি, কিভাবে এটা ফেস করা উচিত? একটা তো তারা শুনলো যে সুন্দরভাবে ট্যাকল করতে হবে, ট্যাকল করাটা তো সবার দ্বারা হয় না। সে তো 100 বার, বাট কিছু কিছু টার্ম যেগুলো আমি আমার লাইফে ফেস করেছি, লাইক এইটাই শেয়ার করতে হ্যাঁ, যে বলছি। কম্প্রোমাইজ। তো এই ওয়ার্ডটা আমার কাছে ডিফারেন্ট ডেফিনেশন ছিল, যে কম্প্রোমাইজ তো হ্যাঁ তুমি কম্প্রোমাইজ করো না, হ্যাঁ আমি কম্প্রোমাইজ করি, কিন্তু আমার কাছে কম্প্রোমাইজের ডেফিনেশন ওয়াজ, হ্যাঁ আমি কম্প্রোমাইজ করি উইথ মাই টাইম, যে আমি উইথ মাই স্লিপ, মানে আমি ঘুমাচ্ছি না, আমি যে কাজ করতে আসছি। তো ডেফিনেশনটা আমার কাছে এরকম ছিল যে আমি আমার পার্সোনাল লাইফ থেকে টাইম বের করে যে আমি কাজে আসছি, কিন্তু এদের কাছে কম্প্রোমাইজটা ওয়াজ আ ডিফারেন্ট ডেফিনেশন। ঠিক আছে, তো তোমাকে কিছু আমাকে টাইম দিতে হবে, হ্যাপি টাইম বা হ্যাপি মুমেন্ট এরকম দিতে হবে। তো সেইগুলো আমার কাছে খুব অবাক ছিল। আরেকটা খুব বড় কথা ছিল যে তুমি পার্টি করো না, তুমি পার্টি করো না মানে তুমি কিন্তু কাজই পাবে না। পার্টিতে যাও না মানে পার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমার পিআর ওখান থেকে হবে, তোমাকে লোক চিনবে। তো এটা আমার কাছে কিছুতেই মানে আমি কিছুতেই বুঝতে পারতাম না যে পার্টিস করলে বা অ্যালকোহলিক হলে বা সেইভাবে নেশাগ্রস্ত হলেই কি তুমি কাজ পাবে, আদারওয়াইজ তুমি পারবে না। হ্যাঁ, কম্প্রোমাইজ মানে আমি কি জানতাম, হয়তো টাকা কম দেবে। ও কম্প্রোমাইজ তো আজও আমাদের করে যেতে হচ্ছে। ছোট বয়সে তাই তো ভেবেছি। আমাদের কাছে কম্প্রোমাইজটা এটাই ছিল যে আমার কাছে ডেফিনেশনটা ওয়াজ ডিফারেন্ট, যে কম্প্রোমাইজ মানে অন্য, যে হ্যাঁ বাবাকে রেখে বা কাজটাকে সেইভাবে সামলাতে হবে, আমার নিজের পার্সোনাল পার্সোনাল লাইফটাকে কম্প্রোমাইজ করে আমি কাজে সময় দিচ্ছি। একদম না, এই কম্প্রোমাইজ না, এই কম্প্রোমাইজ হলো তোমার পার্সোনাল লাইফে আমাকে এন্ট্রি দাও, এইটা হচ্ছে কম্প্রোমাইজের মানে। আর টাকা কম দেওয়া নয়, আমি ঘুরপথে তোমার অনেক টাকা দেবো, হ্যাঁ এটা হচ্ছে ওই কম্প্রোমাইজের মানে। তখন সাদা মনে কাদা নেই, তাই তো ভাবতাম যে এইভাবে কম্প্রোমাইজ হবে। এইটা সেটা হলো এই সিনেমাটাতে তোমার এই ছোট পার্ট আছে, পরেরটা বিরাট ওই মাঝখানের সময়টাই কম্প্রোমাইজ করো, ওইটা কম্প্রোমাইজ। যতক্ষণ না ওদের ভালো লাগে। আর একটা শব্দ আমি তুলে নিচ্ছি এর মধ্যে থেকে, যেটা মনস্বিতা এক্ষুনি বললো যে সাদা মনে কাদা নেই, এটা কিন্তু সত্যি কথা। আমরা না, আমাদের সাদা মনে সত্যি কাদা ছিল না, চারপাশগুলো দেখে দেখে না সাদা মনে অনেক কাদা ভরে গেছে। ঠিক ঠিক ঠিক। এবার কি হয় যে মানুষটা ভালো, সে হয়তো একটা ভালো কথা বলছে, তখন মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। না, লাকিলি পারিবারিক ভাবে তো এরকম কিছু ফেস করিনি, ওই জন্য বুঝতেও পারিনি। ট্রেন্ড নই তো আমি যখন যেখানে যাচ্ছি ট্রেন্ড নই, ওই সময় পরিস্থিতি মানুষকে ঠিক শিখিয়ে দেয়, যারা শিখতে পারো শিখলো। আর যেটা তুমি বলছিলে ওকে, যে পরবর্তী জেনারেশন বা ছোটদের কি করে বলতে পারি, এই পয়েন্টটায় আসি। আমার অনেক ছাত্রী আছে যাদের আমি গান শেখাই, ঠিক আছে, এরকম তারা অনেক সময় আমাকে এসে রিপোর্ট করে, জানো এরকম ভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে টোন করেছে এরকম ভাবে। এটাও তো এক ধরনের কাউচি, যে মানে কাস্টিং কাউচি, ছোট ছোট। ওর আমি বললাম যে কিছু করবি না, যদি দোকানপাট থাকে হয় দোকানে গিয়ে কাকুদের ডাকবি, এটা একটু করতে পারিস। আমি যেটা আমার মায়েরা আমাদেরকে বলতো, যে কাউকে জিজ্ঞেস করবে না, ঠিকানা পুলিশ কাকুকে জিজ্ঞেস করবে, বা কোনো প্রতিষ্ঠিত দোকান থাকলে তাকে জিজ্ঞেস করবে, রাস্তায় ভব ঘুরে কাউকে জিজ্ঞেস করবে না। তো আমিও সেটাই শেখাই, মানে এর থেকে আর কি শেখাবো, কারণ তার এক্সপিরিয়েন্সটাই হয়তো তাকে বিল্ড আপ করবে। তবে আমাদের দুর্ভাগ্য হলো এখন সে পুলিশ কাকুরা বা রাস্তা ভালো কাকুরাও আর ভরসার জায়গায় নেই। আচ্ছা, আমাদের চা কফি শেষ প্রায়, তো আপনাদেরও নিশ্চয়ই চায়ের কাপ খালি হয়ে গেছে, তাহলে আরেকটা ব্রেক নিয়ে একটু ক্লিয়ার করার জন্য কোথাও যাবেন না, ওয়েট করুন, এক্ষুনি আসছি ফিরে সঙ্গে নিয়ে
গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ, এবং আছে 4 জন আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের নিয়ে। আচ্ছা, এবারে সেই আলোচনাটা আমরা ঢুকি, কারণ আপাতত তো মোটামুটি যা দাঁড়াচ্ছে আমাদের আড্ডা শেষের পথে, কিন্তু এই টপিকটা না ঢুকলেই নয়। সেটা হচ্ছে থিয়েটারে কাস্টিং কাউচ ছিল বা আছে? হ্যাঁ, আমি বলবো ছিল, আছে কিনা আমি জানি না, তবে নানা রকম শুনি, কিন্তু নানা রকম থিয়েটার অভিনেতা অভিনেত্রীদের মুখে যা শুনি সেই চল আজও চলছে। তবে আমার মনে হয় আমরা যে ধাক্কাগুলো খেয়েছি কাস্টিং কাউচের নামে, সেই ধাক্কা এখনকার মেয়েরা খায় না, কারণ তারা জেনে গেছে অনেক কিছু। আমরা অনেক কিছু না জেনে অনেক বড় বড় ধাক্কা খেয়েছি। সময় এরকম কোনো অভিজ্ঞতা আছে? সে তো অনেক আগে ছিল, থিয়েটার দিয়ে তো জীবনটা শুরু। হ্যাঁ, বড় বড় মানুষ, নাম করা নানা রকম রিহার্সালের আগে পরে ধর তখনও সবাই এসে পৌঁছয়নি, একটু কাঁধ আর হাত পাতগুলো একটু টিপে দে, এরকমও হয়েছে। তা আমি ভাবতাম এত সিনিয়র একজন মানুষ, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, কোনো খারাপ মনোভাব নিয়ে আমি করিনি। কিন্তু পরে বুঝেছি, ধর এখানে এখানে এই হাতটা এইখানে দে, মানে আমার হাতটা ধরে, ওই যে তুই বললি না, তো তখন বুঝতে পারতাম। কিন্তু ওই যখন আস্তে আস্তে দলে লোকজন এলো তখন সেটা অফ হলো, কাঁধের ব্যথা চলে গেল, কাঁধের ব্যথাটা চলে গেল। তো হ্যাঁ, পেয়েছি। আর এখন খুব ভালো বললি যে এখনকার মেয়েরা অনেক বেশি চালাক, এবং এই চালাক হওয়াটা খুব দরকার, বিশেষ করে থিয়েটার। কারণ একদম এতে তাও একটু বাই দ্য ফোন হয় আমাদের, এতে রাত্রিরে ভিডিও কল, কিন্তু থিয়েটার তো 1:1 দল, এই আর কি। ওটা ওই বুদ্ধিমতী যদি হও, আমার মনে হয় সেটাই বেটার, এবং চালাক হও। না, আমার আরেকটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো খুব সিনিয়র একজন ডিরেক্টর, খুব সিনিয়র ডিরেক্টর, তিনি অত্যন্ত প্রণম্য, থিয়েটারের অত্যন্ত প্রয়োজনীয় একজন মানুষ। তার কি দুরবস্থা ঘটেছিল, নাকি তিনি এই ধরনের দুরবস্থা ঘটাতে অভ্যস্ত, আমি জানি না। পরে শুনেছি নাকি তিনি অভ্যস্ত, কেন অভ্যস্ত ওইটা জানি না। অভ্যস্ত, হ্যাঁ, প্রথম দিনেই এটা হয় না। হ্যাঁ, তিনি এটা অভ্যস্ত, এবং তিনি আমাকে একদিন ওই রকম তার বাড়িতে ডেকেছিলেন স্ক্রিপ্ট শোনানোর জন্য। এবং আমি না, আমার মুশকিলটা হচ্ছে, আমার মা যেহেতু থিয়েটারের মানুষ ছিলেন, আমি ছোটবেলা থেকে এনাদের কোলে পিঠে বড় হয়েছি, ফলে আমার তো মনে কোনো দ্বিধা, কোনো সংকোচ আসার কোনো সুযোগই ছিল না, কোনো প্রশ্নই ছিল না। আমি দুপুরে নাচতে নাচতে চলে গেলাম তার বাড়িতে স্ক্রিপ্ট শুনতে, এবং তারপর দেখলাম যে তার বক্তব্য হচ্ছে স্ক্রিপ্ট ধরে যাক, আয় তোকে পড়ি, এরকম একটা টাইপস আর কি। তো আমি তো না খোলা খাতা, আমাকে তো পড়তে পারলেন না, আমার রোলটি করা হলো না। ওই তুই কোনো কথা শুনিস না, ওটা আমার একটা জোরের জায়গা ছিল। তো আমার মা তখন সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করে মাথায় হাতটা দিয়ে বলেছিলেন, যা বাড়ি যা। ওই আমার চরম যাওয়া। আর তারপর সে স্ক্রিপ্টও পাইনি, সে রোলও পাইনি, গোষ্ঠীপিণ্ডি কিছুই পাইনি। যেটা পেয়েছি সেটা হলো, আমি এখনো তার মুখের দিকে পরিষ্কার তাকে ভালো আছোটা বলতে পারি। হ্যাঁ, ঠিক, একদম। কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। নিজের মাথা উঁচু রাখুন, তাহলে উল্টো দিকে যেখানেই কাজ করতে যান না কেন, কাস্টিং কাউচ সর্বোচ্চ আছে, সর্বোচ্চ। পুরুষ মানুষ মনে করে মেয়ে মানুষ মানেই ভোগের জিনিস। ওই জন্য এখনো আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে বা আমাদের এই পৃথিবীতে 70 বছরের বৃদ্ধা এখনো ধর্ষিত হন। এক্স্যাক্টলি। আর কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে রেপ হয় না। কেন হয় না? কারণ তারা নিজের, প্রতিটি মেয়ে কিন্তু তারা নিজের ইচ্ছে হ্যাঁ বলে, কোনো ঘরে চিৎকার চেঁচামেচি চট করে শুনতে পাওয়া যায় না। যে অফিসের লাগোয়া অ্যান্টিক রুম থাকে, যে রুমে খাট পাতা আছে, জেনেও সেই অফিসে কথা বলতে মেয়েরা যায়। তারা বলে না যে তোমার অফিসে দেখা করবো না দাদা, তুমি বাইরে কোথাও মিট করো, তুমি ফ্লোরে এসো। কেন? সে জানে না যে অ্যান্টিক রুমে খাট পাতা আছে, তবু সে যায়। কিন্তু সেই খাটে বসে গল্প করেও যদি তার কাজটা ভালো না হয়, তখন সে দাদার এগেনস্টে মি টু কেস করে। কেন করে? কি করে ঘটলো? ওকে ঘটলো, তোমার এগেনস্টেই হলো, ইনস্ট্যান্ট তুমি বেরিয়ে কেন থানায় যাওনি? না, তুমি তো সুযোগটা করে দিলে, তুমি অপেক্ষা করেছো যে তুমি কাজটা পাচ্ছ কিনা। যখন কাজটা তুমি পাচ্ছ না, তখন বলছো ও তাই, দেখাচ্ছি মজা। কেন মজা? সে মজা তো তুমি, উনিও তোমাকে দেখিয়েছেন, তুমি ওনাকে দেখিয়েছো, দুজনে একসঙ্গে ফুচকা খেয়েছো, থেকেই শুরু করো। এখন হঠাৎ তুমি বলে ফুচকায় টক জল ছিল না, ফুচকালার দোষ যেমন তোমারও দোষ, খেয়েছো কেন?
তাই না? কাজে সবসময় পুরুষদের দোষ দিয়ে লাভ নেই। আমরা একদম। মেয়েরা অনেকেই আছি যারা পুরুষদের বলি যে আমরা সহজলোক। তো সে তো সেই জন্য বটেই। পুরুষরা হাত বাড়ায়, এবং হাত বাড়াতে বাড়াতে তাদের এমন অভ্যেস হয়ে যায়, তখন তারা আর ওই তাল বেতাল কাকাকুর জ্ঞান করতে পারে না। বাদ বিচার ভাবে করে সব না। জায়গাতে হাত বাড়ানো যায়, তখন মার খায়। নিজেকে প্রমাণ করতে সময় লাগবে, সেই সময়টা দিন। চটজলদি পাওয়ার আশায় পা বাড়াবেন না কোনো ভুল পথে। যদি ভুল পথে পা বাড়ান তাহলে ভুল দিকে যাওয়া হয়ে যাবে। তখন যেন দোষ দেবেন না ওই পথটার। ওই পথটা আপনাকে ফোর্স করেনি আসার জন্য, ওই পথটা শুধু সামনে পড়েছিল। একটা ঠিক পথ, একটা ভুল পথ। সিলেকশনের দায়িত্ব ছিল আপনার ওপর, আপনি নিজে ভুল পথ চুজ করেছেন। আর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে মুখের ওপর না আমার এক বললে গুরু কিন্তু- আমাকে বলেছেন, মানে বেশি তাড়াতাড়ি দৌড়াস না, পড়ে যাবি কিন্তু। হ্যাঁ। আমি ওটা মনে রাখি। একদম তাই, একদম। দৌড়ো, বেশি তাড়াতাড়ি দৌড়ো মানে না, যে কোনো খরগোশ না সময় হয়ে পাসলি কচ্ছপ হওয়া বেটার। মায়েদের একটা কথা বলছি, সেটা হচ্ছে ছোট থেকে না মেয়েদের শিক্ষা দেন মেনে নিতে নেই। এটা সর্বক্ষেত্রে, কারণ সব মাই নিশ্চয়ই চান আমার মেয়ে স্বাবলম্বী হোক, শুধু ঘরের কোণে রান্না এবং ঘর মোছায় আর আবদ্ধ না থাকুক। মেয়েদের স্বাবলম্বী করার সঙ্গে সঙ্গে মেয়েদের এই শিক্ষাটাও দিন, প্রতিবাদ করতে হয়। এই শিক্ষাটা দিন যে সবকিছু মেনে নিতে নেই। অঙ্কিতা, মারধর করতে পারিস? খুব দরকার। সত্যি কথা বলবি? সেলফ ডিফেন্স তো পারবো না। শেখাতে হবে। সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আর এখানে জিজ্ঞেস করার কিছু নেই। আর আমি জানি আমরা তিনজনই গুন্ডা। যাই হোক, খুব ভাল লাগলো তোমরা এখানে এলে, তোমাদের সঙ্গে আমাদের গল্প হলো। খুব ভালো লাগলো। খুব ভাল লাগলো। অনেকদিন পর পেলাম। হ্যাঁ, আর তোমাদের তোমরা এখানে এসেছো, আমাদের সময় দিয়েছো, তার জন্য আবরণের তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট একটা গিফট আছে। আবরণ রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির নানা শাড়ির ভান্ডারের সঙ্গে প্রাদেশিক নানা শাড়ির বৈচিত্র্য ভরপুর, এবং সেই সঙ্গে পুরুষদের অসাধারণ কালেকশন পাওয়া যায় আবরণে। তাই অবশ্যই সঙ্গে আবরণ। চলে এসছে আমাদের টিমের মিষ্টি মেয়ে সৃজিতা, চলে এসো। মনসিতার জন্য ছোট্ট উপহার। তুলে নেবো? হ্যাঁ, সোমা এসেছে যখন তুলবো তো বটে। অঙ্কিতা হ্যাঁ, দারুণ আনন্দ। থ্যাংক ইউ। এবং আমাদের মিষ্টি পর্ণাদি। ও থ্যাংক ইউ। তাহলে আর কি, আজকের মতো আড্ডা এখানে শেষ। সবাই ভালো থাকো, এমন মাথা উঁচু করে থাকো। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আমাদের পরবর্তী পর্বে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। কিন্তু এখানে শেষ নয়, কারণ আমাদের এই শেষটা যে হবে, এই শেষটা হবে মনস্বিতার একটা মিষ্টি গান দিয়ে। এইটা তো ছাড়া যাবে না, তাই না? প্রেম করলাম সই বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী।